চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নারী ইস্যু এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি রাজনৈতিক দল। সকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় জামাতের আমির এসব কথা বলেন। পরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহাব্যস্ততার ভিতরেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে ব্যস্ততম দিন পার করছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে প্রথমে কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামায়াত বলেন, একটি শক্তি পুরনো কায়দায় 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কিন্তু প্রশাসন সক্রিয় থাকলে তারা সফল হবে না। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতি আপনাদের জন্য দোয়া করবে। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত, কিন্তু চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি মহল। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রশাসনের কাছে আনুকূল্য নয়, তবে মানুষের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। ছলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ, এদিন আর ফিরে আসবে না। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কারো কোনো ডাইন বাপ কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেব না। পরে ময়মনসিংহে আয়োজিত জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, যারা 5 আগস্টের পর দুর্নীতির উৎসবে মেতে উঠেছে তাদের সাথে কেউ নেই। 24-এর আকাঙ্ক্ষার সাথে আছে দেশের মানুষ। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সেই বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে জামাত আমিরের সফর ঘিরে সার্বিক প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, জামাত আমিরের জনসভা ঘিরে কি বলছেন নেতাকর্মীরা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি জানাবেন। আজকে কিন্তু জামাত আমিরের 3টি জায়গায় স্থানে এই আজকে যে নির্বাচনে যাবেন সেটি করবেন। আজকের মধ্যে শেষ করবেন এই গাজীপুরে যে রাজবাড়ী, জয়দেবপুরের রাজবাড়ী মাঠ, সেখানে বিশাল একটি জনসভা আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই সেই জনসভায় সাধারণ মানুষের বা বিশেষ করে দলীয় নেতাকর্মীরা যে রয়েছেন জামাত ইসলামের, সেই নেতাকর্মীদের কিন্তু অনাগোনা আমরা সকাল থেকে দেখেছি, এবং এখন কিন্তু রাজবাড়ী মাঠটা প্রায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেই আজকে যে নির্বাচনী জনসভা, আপনি জানেন এর আগে কিশোরগঞ্জে তিনি প্রথম জনসভা করেছেন, এবং এরপরে আমরা দেখেছি যে ময়মনসিংহে জনসভা করেছে। সেই দুটি জনসভা করে ইতিমধ্যেই কিন্তু জামায়াত আমির রওনা দিয়েছেন এই যে গাজীপুরের যে মাঠটি রয়েছে, সেই গাজীপুরের রাজবাড়ী মাঠের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে যে স্টেজটা আপনি দেখতে পাচ্ছেন সেটি তার জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে, এবং এখানকার যে রাজনৈতিক জামায়াত আমির তার তিনি যে বক্তব্য দেবেন, সেই বক্তব্য দেওয়ার আগে অন্যান্য রাজনীতিবিদরা রয়েছেন জামায়াত ইসলামীর, বিশেষ করে 11 দিনের ঐক্য জোটের যে নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তারা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে জামায়াত আমির এসে পৌঁছাবেন এই রাজবাড়ী মাঠে, এবং ইতিমধ্যে যেটি বলেছি যে কিশোরগঞ্জের তিনি প্রথম বক্তব্য দিয়েছেন সাধারণের উদ্দেশ্যে, এবং তিনি যেমনটি সেখানে জানিয়েছেন যে রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামকে আসে, তাহলে ইনসাফের ভিত্তিতে
রাষ্ট্র সেটি তারা গঠন করবে এবং সকল বৈষম্য যেটি 2024-এ বৈষম্যের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল সেই লড়াইয়ে যুবকরা একটি নতুন রাষ্ট্র এনে দিয়েছে এবং সেই রাষ্ট্রকে বিনির্মাণে জামায়াত ইসলামের সচেষ্ট থাকবে তেমন প্রত্যাশা কিনে দিয়েছেন এবং ভোট চাইছেন 11 দলীয় ঐক্যের যে ভোট সেই ভোটের পক্ষে কিন্তু তিনি ভোট চাইছেন প্রত্যেকটা জেলায় গিয়ে তিনি ভোট চাচ্ছেন তার নির্বাচনী যে প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা গিয়ে ভোট চাইছেন এবং তিনি আরো বলছেন যে এই যে তার কয়েকদিন আগে একটি অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন জামাত আমি তার যে আইডি হ্যাক হয়েছিল এক্স আইডি সেটি নিয়েও তিনি কথা বলছেন এবং সেটি বারবার বলছেন যে তারা এটি করেছেন সেটাও কিন্তু জামাত ইসলাম ইতিমধ্যে বের করে দিয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটির মাঠে কিন্তু অনেক আগে থেকে তিনি নেমেছে এবং আজকে এই গাজীপুরের মাধ্যমে কিন্তু আজকের দিনের প্রচারণা তিনি শেষ করবেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে তিনি ময়মনসিংহে যে সভা শেষ করে সেখান থেকে কিন্তু হেলিকপ্টার যোগে এই গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কিছুদিনের মধ্যে গাজীপুরে এসে পৌঁছানো। গাজীপুরের কিছু তথ্য আমি জানিয়ে দিতে চাই। এই গাজীপুর জেলায় 5টি আসন রয়েছে এবং 5টি আসনে মোট 28 লাখের মতো ভোটার রয়েছেন এবং এই আমরা যেখানে দাঁড়িয়েছি বিশেষ করে এই রাজবাড়ী মাঠ এটি করেছে সদর আসনে যেটি 2 গাজীপুর 2 সেই আসনটি কিন্তু একটি বড় আসন এখানে 8 লক্ষের মতো ভোটার রয়েছেন। তো সেখানে আসলে নির্বাচনী গাজীপুরের যে নির্বাচনী জনসভা সেটি করছেন জামায়াত এবং সেখান থেকেই দলের পক্ষে বিশেষ করে 11 দলীয় পক্ষে ভোট চাইবেন এবং নানা প্রতিশ্রুতি যেটি দিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা কিন্তু তার জন্য অপেক্ষায় রয়েছেন। তিনি আসবেন কোনো ধরনের নেতাকর্মীরা যে তার বক্তব্যের জন্য অপেক্ষা করছেন, কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা সেটির জন্য কিন্তু তারা নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই গাজীপুরের এই রাজবাড়ী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে জামাত আমিরের জনসভার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী SM আরিফ যুক্ত ছিলেন আমাদের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দীর্ঘ 20 বছর পরে আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন চলছে শেষ সময়ের প্রস্তুতি। একদিকে সংসদ নির্বাচন, অন্যদিকে দলের চেয়ারম্যানের আগমনে যুক্ত হচ্ছে ভিন্ন মাত্রা। অবহেলিত দক্ষিণের জনপদের নানা দিক তুলে ধরতে প্রস্তুত দলীয় নেতাকর্মীরা। আসাদ চৌধুরী ক্যামেরায়, পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। পদ্মা পায়রা পর্যটন ঘেরা দক্ষিণের জনপদ বরিশাল হলেও ভৌগোলিক দিক থেকে সবচেয়ে অবহেলিত এ অঞ্চলের মানুষ। দীর্ঘ 20 বছর পরে আগামী 4 জানুয়ারি বুধবার বরিশালের মাটি ও মানুষের কাছে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার আগমনে নতুন স্বপ্নে বিভোর এ জনপদের মানুষ। আমরা জনতার সাথে মিশতেছি, এতে করে সুন্দর ভোট হয়, একটা স্থিতিশীলতা হয়, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। আমরা জানি যে এই ভোটের উপরে অন্যান্য অনেকগুলো ভোট নির্ভর করে। আমরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন চাই, আমাদের কোনো মিল কারখানা নাই, আমাদের ভোলার গ্যাস চাই, আমাদের ভোলার ব্রিজ চাই, আমরা আধুনিক সমুদ্র সৈকত চাই। বেলস পার্ক মাঠে যোগ দিবেন বিএনপির সমাবেশে, শুনবেন তৃণমূল নেতাকর্মীদের না বলা কথা, করবে তার সমাধান। তাকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। আমাদের 4 লেন, এটা ঢাকা থেকে কুয়াকাটা, এটা আমাদের জরুরি দরকার। আমাদের ট্রেন লাইন দরকার, আমাদের ভোলার গ্যাস বরিশালে আনা দরকার, ভোলা বরিশাল সেতু দরকার, এগুলো খুবই জরুরি। দীর্ঘ 17 বছর তিনি দেশে বাইরে থেকে রাজনীতি করেছেন এবং তার কোনো ভিডিও ক্লিপও প্রকাশ করতে পারতো না। এরকম আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আসবেন, তাকে দেখার অধীর আগ্রহ অপেক্ষা করছে তরুণ সমাজই। তারা বিশ্বাস করে চেয়ারপারসন তারেক রহমানকে এক নজর দেখতে কয়েক লাখ মানুষ জড়ো হবে এ মাঠে। তার মুখের বার্তা নিয়েই গড়বে আগামীর নিরাপদ টেকসই এক বাংলাদেশ। জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার বাস্তবায়ন করার জন্য তিনি দিক নির্দেশনা দেবেন এবং সেই লক্ষ্যেই আগামী 12 তারিখ নির্বাচনে এই অঞ্চলের 21টি সিট আমরা জনাব তারেক রহমানকে উপহার দেব। আমি মনে করি তিনি বরিশালে এসে এই ভোলা থেকে গ্যাস আনার ব্যবস্থা করে দিবেন এবং আমাদের বিসিকের উন্নয়ন করবেন। ইতিমধ্যে সমাবেশকে নিরাপত্তা দিতে প্রস্তুত বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পুরো মেট্রো এলাকায় আমাদের পুলিশি নিরাপত্তা জোরদার করেছি। চেকপোস্ট তো আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের অবৈধ যানবাহন, কোনো অবৈধ মোটরসাইকেল যেন শহর এলাকায় চলাফেরা না করতে পারে, কোনো অপরাধী যেন সেই বাহন ব্যবহার করে কোনো অপরাধ না করতে পারে, সেই লক্ষ্যে আমাদের
সতর্ক অবস্থা আছে, আমাদের চেকপোস্ট চলমান রয়েছে। একদিকে নির্বাচন, অপরদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন যুক্ত করছে ভিন্ন মাত্রা। ব্লেস পার্কের এই মাঠের সমাবেশে তার দেয়া নির্দেশনায় বিভাগের 21 আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জয় হবে সুনিশ্চিত, এ প্রত্যাশাই বিএনপির নেতাদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ফরিদপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ আগামীকাল। দীর্ঘ প্রায় 20 বছর পর তিনি ফরিদপুরে যাচ্ছেন। সকাল 11টায় ফরিদপুর জেলা বিএনপির আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা এবং প্রচার কার্যক্রম শুরু হয়েছে। মঞ্চ নির্মাণের কাজও চলছে, যার জন্য ঢাকা থেকে বিশেষ টিম এসে কাজ করছে। দলীয় নেতাদের আশা, সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এ জনসভায় ফরিদপুর অঞ্চলের 5 জেলার 15 জন প্রার্থীকে পরিচয় করে দেওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, আগামীকাল তারেক রহমানের জনসভা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। শাহেলি, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 20 বছর পর বৃহত্তর ফরিদপুরে পা রাখবেন তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে ফরিদপুরের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমি এখন রয়েছি ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে, যেই মাঠেই আগামীকাল দুপুর 1:45-এ জনসভায় যোগদান করবেন তারেক রহমান। তো আমার যদি পিছনের যে দৃশ্যটি দেখবেন, যে এই তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এছাড়াও কিন্তু নেতাকর্মীরা আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং পরিদর্শন করছেন। এবং আমরা অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছিলাম, যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল তারেক রহমান এই জনসভায় যোগ দেওয়ার পরে কিন্তু প্রায় 15 জন প্রার্থীকে, এই বৃহত্তর ফরিদপুরের প্রায় 15 জন প্রার্থীকে কিন্তু পরিচয় করিয়ে দেবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো কিন্তু দিবেন। আমি যদি একটু কথা বলি ফরিদপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, আমি তার সঙ্গে কথা বলবো। আসলে আগামীকাল তো তারেক রহমান আসবেন, তো এই তারেক রহমানকে আগমনকে ঘিরে আপনাদের মনে আসলে কি প্রত্যাশা বিরাজ করছে এবং কি পরিমাণ লোকের সমাগম কালকে ঘটবে? ইনশাল্লাহ আমাদের ভিতরে ব্যাপক আনন্দ উৎসব বহন করছে এবং আমরা ফরিদপুরের ইতিহাসে সর্বসেরা সমাবেশ হবে আগামীকাল। দীর্ঘদিন আমরা তারেক রহমানের অপেক্ষায় ছিলাম এবং মিছিল মিটিংয়ে আমরা যেমন স্লোগান দিয়েছি তারেক রহমান আসবে বীরের বেশে, ইনশাল্লাহ সে বীরের বেশেই ফরিদপুরে আসবে এবং ফরিদপুরের জনগণ তাকে স্বাগত জানাবে এবং ব্যাপক সংখ্যক লোক হবে। ফরিদপুরের ইতিহাসে সর্বসেরা সমাবেশ হবে ইনশাল্লাহ। শাহেলি, আপনি শুনছিলেন যে নেতাকর্মীরাও কিন্তু বলছিলেন যে তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তারা বলছিলেন যে আগামীকাল তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু বিএনপির মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে, যার মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটির কিন্তু নতুন মাত্রা যুক্ত হবে এই ফরিদপুর থেকে। তো সব কিছু মিলে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা এবং এই অঞ্চলের আশপাশে সব নিরাপত্তা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠ থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সমাবেশের সর্বশেষ। শাহেলি, জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারপারসন ফরিদপুর যাচ্ছেন আগামীকাল, সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, 71 জাতির অস্তিত্ব এবং শেকড়। সকালে ঠাকুরগাঁও নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। একটা গোষ্ঠী ওই 71কে পিছিয়ে ফেলতে চায়, 71কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্ব চর্চা করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জীবন গলায় করি, 71 হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। এখানে আমরা ওই 1971 সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করি। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে,
যেগুলো আপনার আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। নির্বাচন পর্যবেক্ষকদের বেশিরভাগই একটি রাজনৈতিক দলের বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহাদি আমিন বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে জামাত আমির মিথ্যাচার করছেন। আমরা গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে। নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আগারগাঁও কোস্টগার্ডের অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সহিংসতা হচ্ছে, তবে অতীতের চেয়ে এবারে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে। বুলেট প্রুফ সুবিধা সম্পন্ন হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কর্তৃক উপহার হিসাবে 12টি সার্ভিলেন্স ড্রোন ইতিমধ্যে কোস্টগার্ডে অন্তর্ভুক্ত হয়েছে। নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য, নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও পরিদর্শনকালে তিনি এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে শরীয়তপুর জেলা পরিদর্শন এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ঢাকা 11 আসনে ডক্টর এম এ কাইমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। কাইমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। জনাব নাহিদ ইসলাম তিনি একই আসনে জনাব এম এ কাইমের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। ওনার অভিযোগ যে আমাদের যে প্রার্থী, বিএনপির যে প্রার্থী, ধানের শীষের যে প্রার্থী জনাব এম এ কাইম আমাদের অজানা কোনো একটা দেশ, ভানুয়াতু নামক কোনো একটা দেশের তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেই মর্মে ওনার মনোনয়নপত্র বাতিলের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, যেটির আজকে শুনানি হয়েছে। সেই তথ্যটাকে যাচাই বাছাই করে কমিশন যদি দেখতে পারেন যে ভুল তথ্য দেওয়া হয়েছে, তিনি ডিসকোয়ালিফাইড আছেন, তার কোনো তথ্য গোপন করা হয়েছে, সেই ক্ষেত্রে কমিশন সেই ক্যান্ডিডেট যদি ইলেক্টেড হয়ে যান তবে তার ক্যান্ডিডেটের বাতিল করতে পারে। ইলেকশনের রেজাল্টটা ফলো করবে আপিলের রেজাল্টকে। সো এইরকম দুইটা অর্ডার যেহেতু আজকে অ্যাপিলেট ডিভিশন দিয়েছে, আমরা আশা করি অ্যাপিলেট ডিভিশনে আমরা এই মামলাতেও সিমিলার প্রতিকার পাবো ইনশাল্লাহ। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনে সরোয়ার আলমগীরের ধানের শেষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। এছাড়া চট্টগ্রাম 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে। 2004 সালে 26 মার্চ গঠিত হয় বিশেষ বাহিনী র্যাব এবং একই বছর 14 এপ্রিল তাদের কার্যক্রম শুরু হয়। দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স 1979 সংশোধনী 2004 অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাবের সদর দপ্তর ঢাকার উত্তরে অবস্থিত। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে, ওইগুলো সেগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব আমরা। আপনি তো দেখছেন যে তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসে। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান, এই দুই নেতার বিরুদ্ধে 23 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধে 2 অভিযোগ আনা হয়েছে। এদিকে এই মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এতে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবে আদালত। রাশেদ খান মেনন এবং জনাব কামরুল ইসলামকে অভিযুক্ত করে আমরা একটা ফরমাল চার্জ দাখিল করেছি। সেখানে 2টি অভিযোগ এনেছি। ট্রাইব্যুনাল এই 2 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং তাদেরকে আগামী 19 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য আদেশ প্রদান করেছে। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম মাহমুদুল হাসান রুবেল। তিনি ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে আটক করা হয়। তিনি এই হত্যা মামলার 55 নম্বর আসামি। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বিল এলাকা থেকে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়। উপসহকারী প্রকৌশলী পদে BSc ইঞ্জিনিয়ারের জন্য 33% কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে আজ গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে করে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক এবং গাজীপুর রাজশাহী রেলপথে যান ও ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। সকাল 10:30টা থেকে তারা ওই আন্দোলন শুরু করে। এতে সড়ক ও রেলপথে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ সময়ে জয়দেবপুর জংশনে 2টি ট্রেন যাত্রা বিরতি করে। এর আগে গত রোববার দুপুরের দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুরের শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী সমমানের 10ম গ্রেডের পদে BSc ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিতে তারা লোক দেখানো বলে দাবি করেন। মহামানিত রজনী লাইলাতুল বরাত আজ হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত। আজ সেই মুক্তির রাত বা সৌভাগ্যের রাত। মহামানিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এ রাতে নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক, আমল। আল্লাহর সান্নিধ্যে ক্ষমালাভে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও ইবাদত বন্দেগী, জিকির, আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। শবে বরাতে অনেক মৃত স্বজনের কবর জিয়ারত করেন। তথ্য সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চালকরা বদভ্যাসের কারণে অতিরিক্ত হর্ন বাজায়। তিনি বলেন, হর্ন বাজানো এক ধরনের অপরাধ, তা কোনো সরকারই আগে তুলে ধরেনি।
নীরব এলাকায় হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকালে শিক্ষা চত্বরে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত হর্ন বাজানো ও শব্দ দূষণ প্রতিরোধ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, যেসব এলাকায় নীরব এলাকা ঘোষণা করা হয়েছে তা নির্বাচনের পর নতুন সরকার বাস্তবায়ন করবে। কাজটা আমরা শুরু করে দিয়ে যাচ্ছি। হয়তো পুরোদমে পুলিশ নামতে পারবে নির্বাচনের পরে, কিন্তু নতুন একটা বিধিমালা হয়েছে, এর অধীনে শাস্তির বিধান রাখা হয়েছে এবং সেই শাস্তি প্রয়োগ হচ্ছে বাংলাদেশে এই ধারাটা শুরু হোক। কোন কোন জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে সেই প্রত্যেকটা এলাকাতেই ওনারা আগামী 6 মাসে কিভাবে কাজ করবেন তার একটা পরিকল্পনা আমরা থাকতে থাকতেই আমরা চূড়ান্ত করে দিয়ে যাব, যাতে করে নতুন সরকার আসলে যদি পদেও রদবদল হয়, যিনি দায়িত্বে আসবেন তিনি এই কাজটা করতে পারেন। দিগন্তজোড়া সরিষা ফুলের হলুদ চাদর আর মোমগন্ধে মাতোয়ারা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জনপদ। অনুকূল আবহাওয়া আর কৃষি অফিসের সঠিক নির্দেশনা এবার সাটুরিয়া উপজেলার সরিষা বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকরা। সাটুরিয়া উপজেলা প্রতিনিধি কাউসার আহমেদের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। শীত বিদায়ের পথে গ্রাম বাংলার মাঠ জুড়ে হলুদের সমারোহ। দিগন্ত জুড়ে এ যেন প্রকৃতির এক হলুদ কার্পেট। আর এই হলুদের মাঝে নিজেদের স্বপ্ন বুনছেন স্থানীয় হাজারো কৃষক। গত অর্থবছরে 2985 হেক্টর জমিতে সরিষা চাষ হলেও চলতি 2025-26 অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2950 হেক্টর। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকেরা। উচ্চ ফলনশীল জাতের দিকে ঝোঁক বাড়িয়েছে চাষিরা। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষা 4200 থেকে 4500 টাকায় বিক্রি হচ্ছে, ফলে ভালো লাভের প্রত্যাশা রয়েছে। বীজ জাতের সরিষা লাগাইছি, এটা আগাম লাগাইছি, এটা ফুল ধরে গেছে, ইনশাআল্লাহ এটা শীতের আগে এটা ঘরে চলে আসবে। এবছর আবহাওয়া ভালো, আলহামদুলিল্লাহ আশা করি ফলন ভালো হবে। কৃষকরা বলছেন ফলন ভালো হলে প্রতি বিঘায় 8 থেকে 9 মণ ফলন পাওয়া যাবে, যা ভোজ্য তেলের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। সময় মতো সরকারি বীজ ও সার পাওয়ায় চাষ সহজ হয়েছে। এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফুর সাহেব, উনি সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নেন কখন কি দিতে হবে বা কি করতে হবে। আমরা সরষা ক্ষেত করি, সরষার তেল খাই, রোগ ব্যাধি কম হয় আমাদের। সরিষার ব্যাপক আবাদের লক্ষ্যে কৃষকের মাঝে উন্নত মানের বীজ ও সার সহ বিশেষ কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। নেওয়া হচ্ছে সার্বক্ষণিক খোঁজ খবর। কৃষি অফিসের কর্মকর্তারা নিয়মিত মাঠে এসে পরামর্শ দিচ্ছেন। এই বছর আমার এই হরগজে অনেক সরিষা চাষ হয়েছে এবং সরিষা চাষের জন্য তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কৃষক ভাইদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আধুনিক যে জাতগুলো আছে সেইগুলা চাষাবাদের জন্য কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি। এবছর সরিষার রেকর্ড পরিমাণ উৎপাদন বা বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার। 2025-26 অর্থ বছরে সরিষার আবাদ হয়েছে 2950 হেক্টর। গত অর্থ বছরে ছিল 1850 হেক্টর। এবছরে আমাদের 100 হেক্টর আবাদ এলাকা বৃদ্ধি পেয়েছে। সরিষার বীজ এবং সার প্রণোদনা হিসেবে 4000 জন কৃষককে আমরা প্রদান করেছি। সরিষার এই বাম্পার ফলন কেবল স্থানীয় ভোজ্য তেলের চাহিদাই মেটাবে না, বরং অর্থনৈতিকভাবেও এই অঞ্চলের কৃষকদের স্বাবলম্বী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।